স্বাগত জানাচ্ছি আর আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যায়। আপনাদের সাথে আছে আমি সুরভি তরণী এবং আজকে আমরা দেশ সন্ধ্যায় আলোচনা করব ঐক্য অনৈক্যের রাজনীতি এই বিষয়টি নিয়ে, এবং আলোচনার জন্য আমাদের সাথে আমরা স্টুডিওতে পেয়েছি, আমার ডান পাশে আছেন রাজিকুজ্জামান রতন, বাসদের সহ সাধারণ সম্পাদক, এবং আমাদের সাথে আরও আছেন নজরুল ইসলাম ছোটন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল। আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের দেশ সন্ধ্যার আয়োজনে। এবং আমি আলোচনা শুরু করে দিতে চাই, প্রথমেই শুনতে চাই রাজিকুজ্জামান রতন আপনার কাছে, আসলে বর্তমানের যা পরিস্থিতি, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন দেখা যাচ্ছে, সংস্কার বাস্তবায়ন নিয়ে আসলে অস্পষ্টতা দেখতে পাচ্ছি আমরা। মোট কথা হচ্ছে সনদ, গণভোট, সংসদ এবং রাজপথ, এই হচ্ছে মোটামুটি বর্তমানের পরিস্থিতি। সংসদে যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে, আসলে কোন পথে এগুতে যাচ্ছে সরকার ও বিরোধী পক্ষ? ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। নির্বাচনের পরে যে সংসদ, সেই সংসদের অতীতের কিছু কাজ, পেন্ডিং কাজ আছে, সেগুলো যেমন সমাপ্ত করতে হবে, আর ভবিষ্যতের দেশটাকে কোন দিকে নিয়ে যাবেন তার একটা পদক্ষেপ নির্মাণ করতে হবে। এর মধ্যে আমরা একটা যুদ্ধের পরিস্থিতিতে পড়েছি। সেই যুদ্ধ বাংলাদেশের অর্থনীতিকে নানাভাবে বিপর্যস্ত করছে, এবং শুধু অর্থনীতি না, আমাদের মনস্তত্ত্বের উপরে তার একটা প্রভাব পড়েছে। সেই দিকগুলো আমাদের একটু বিবেচনা রাখতে হবে। এখন অতীতের যে কাজ, 15 বছরের আন্দোলন, সেটা আমাদের সামনে একটা স্মৃতি হিসাবে আছে, সেটা আমাদের সামনে একটা দায় হিসাবে আছে। আবার 1.5 বছরের যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের যে কর্মকাণ্ড, সেটা আমরা চাই বা না চাই, সেটা কখনো বোঝার মতো আমাদের পিঠে চেপে বসে আছে, কখনো কখনো কিছু পথ নির্মাণ করে দিয়েছে। বোঝার মতো চেপে বসে আছে, যেমন ধরুন, যেটা আমাদের খুব বেশি আলোচনায় আসছে না, 12 তারিখ জাতীয় সংসদ নির্বাচন হলো, 9 তারিখে যে চুক্তিটা তারা করেছেন আমেরিকার সঙ্গে, সেটা আমাদের বোঝার মতো অনেকদিন আমাদের কাঁধে চেপে থাকবে। আর যে অধ্যাদেশগুলো তারা জারি করেছিলেন, 133টা অধ্যাদেশ, সে অধ্যাদেশের মধ্যে অনেকগুলো প্রশাসনিক কাজের জন্য প্রয়োজন ছিল, কিন্তু অনেকগুলো অধ্যাদেশ নিয়ে একটা বিচার বিশ্লেষণ করারও প্রয়োজন আছে। এখন যেহেতু জাতীয়তাবাদী দল নিরঙ্কুশ বলবো তো বটেই, 2/3 মেজরিটি নিয়ে সংসদে আছে, তাহলে সংসদ চালানোর নিয়ম অনুযায়ী, সংবিধান অনুযায়ী, এই দলের তো সংবিধানের যে কোনো প্রয়োজনীয় সংশোধনী করা অথবা নতুন কোনো যদি সংযোজন করতে চান, তার যথেষ্ট ক্ষমতা তাদের আছে। আর বিরোধী দল, তারা পার্লামেন্টে যুক্তি করতে পারবেন, পার্লামেন্টের যুক্তিটাকে রাস্তায় নিয়ে আসতে পারবেন, কিন্তু পার্লামেন্টারি প্রসেসের মধ্য দিয়ে সেটাকে যে বাস্তবায়ন করবে, সেই সক্ষমতাটা তাদের নাই। ফলে আমাদের পার্লামেন্ট হয়ে যাবে একটা ডিবেট করার জায়গা, কিন্তু পার্লামেন্টে কোনো সমাধান আসবে না। এবং যেহেতু সমাধান আসবে না, এর উত্তাপটা ছড়িয়ে পড়বে রাস্তায়। তার কিছু কিছু লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে 133টা অধ্যাদেশের মধ্যে 98টাকে যাচাই বাছাই করে তারা গ্রহণ করবেন বলেছেন, কারণ সংসদ শুরু হওয়ার 1 মাসের মধ্যে অধ্যাদেশগুলো যদি মানে গ্রহণ করা না হয়, তাহলে সেগুলো অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে। তা 98টাকে তারা গ্রহণ করবেন, সেটা যেমন একটা দিক আছে। আবার অনেকগুলো বিষয় যেগুলো নিয়ে আমাদের অনেক দিনের ভাবনা ছিল, যেমন ধরো বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে আমরা অনেক দিন ধরে কথা বলেছি, তাহলে একটা স্বাধীন বিচার বিভাগ কেমন করে গড়ে উঠবে, কিংবা আমরা একটা শুধুমাত্র স্বাধীন দুর্নীতি দমন কমিশন নয়, আমরা একটা সক্ষম দুর্নীতি দমন কমিশন করতে চাই। তো সক্ষম দুর্নীতি দমন কমিশন, আমরা আমাদের এখানে একটা কথা খুব ব্যবহার করি, যেটা হলো ওয়াচ ডগ। কিন্তু ওয়াচ ডগের ভূমিকাটা কি জানেন? ডগ সবসময় কিন্তু মালিকের নির্দেশে চলে। তো ফলে আমাদের দুর্নীতি দমন কমিশন সবসময় সরকারি দলের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করে। বিরোধী দলের ব্যাপারে তারা যতখানি তৎপর, সরকারি দলের ক্ষেত্রে ঠিক ততখানি তারা নীরব থাকে। তো এই ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনের আসলে ভূমিকাটা কেমন হবে, সেই ক্ষেত্রে বেশ কিছু বিষয় হচ্ছে সামনে চলে আসছে। আমি আবারও আসবো আপনার কাছে রাজিকুজ্জামান রতন। এই পর্যায়ে নজরুল ইসলাম ছোটন, আপনার কাছ থেকে জানতে চাই, আসলে যেটি বললাম যে সনদ, গণভোট, সংসদ, এখন এই শব্দগুলো মনে হচ্ছে একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এবং এর সাথে যেটা উঠে আসছে সেটা হচ্ছে আইনি জটিলতা। একটু সহজ ভাষায় শুনতে চাই আপনার কাছে, আসলে কি কি আইনি জটিলতা রয়েছে, আসলে এর থেকে কি উত্তরণের কোনো উপায় সংসদে আমরা খুঁজে পাবো কিনা? ধন্যবাদ আপনাকে, এবং কিছু ধন্যবাদ আমার সহ আলোচক। দেখুন, এই মুহূর্তে আপনি ঠিকই বলছেন যে আসলে সংসদ এবং সংসদের বাইরে গণভোট, অধ্যাদেশ, মানে একদম আইনি একটি মারপ্যাচ চলছে। সেটি হচ্ছে আসলে, দেখুন, গণভোটের যে এই ব্যাপারটি, সেটি কিন্তু বলা হয়েছে যে গণভোট কিন্তু অনুষ্ঠিত হয়ে গিয়েছে। তো গণভোট যদি অনুষ্ঠিত হয়ে গিয়েছে, এখন গণভোটের যে অধ্যাদেশ, সেটি কিন্তু এখানে আর আপনার সংসদে আইন হওয়ার কোনো প্রয়োজন নাই। সেটা অলরেডি আইনমন্ত্রী বলেছেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে যে আসলে বিতর্কটা হচ্ছে যে আসলে গণভোটের যে রায়, সেই রায় অনুযায়ী সংবিধান সংশোধন হবে নাকি জুলাই সনদ দিয়ে হবে। এখন আমাদের দেশে যে বিরোধী দল, তারা বলতে চাচ্ছে যে জুলাই সনদ দিয়ে হবে, কিন্তু এখন জুলাই সনদ তো একটি সনদ বা একটি আদেশ, এটা তো সংবিধান সংশোধন করতে পারবে না। বারবার একই কথা বলা হচ্ছে। সংসদে আপনি দেখবেন যে ডিবেট হয়েছে, দীর্ঘ সময় ডিবেট করেছে, বিরোধী দলের পক্ষ তারা ডিবেট করেছেন, কিন্তু
তারা আইনি মারপ্যাচটা আসলে বুঝতে চাচ্ছেন না। যদি আপনি জুলাই সনদকে ভিত্তি করে সংবিধানটা সংশোধন না করেন, আপনি যদি জুলাই সনদ দিয়ে আপনি এটা কাজটি করে ফেলেন, তাহলে এটি একটি অসাংবিধানিক কাজ হয়ে যাবে। এখন হ্যাঁ, বিরোধী দল কি বলছেন যে জনগণ তো ম্যান্ডেট দিয়েছেন, জনগণ ম্যান্ডেট দিয়েছেন আপনাকে আইন অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার করার জন্য, সংবিধান সংস্কার করার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য, যেটি বারবার আমাদের ব্যাঘাত ঘটছে। সেই জায়গাটিতে এখন তারা এই বারবার একটি বিতর্ক সৃষ্টি করছেন। বিতর্ক সৃষ্টি করে আমি জানি না, বিরোধী দল তারা এখন বারবার আন্দোলনের হুমকি দিচ্ছেন। দেখুন, আন্দোলন করে কিন্তু আপনি সংবিধানের যেই মারপ্যাচগুলো সেটি কিন্তু সমাধান হবে না। এটা জাতীয় সংসদে সার্বভৌম ক্ষমতার অধিকারী হচ্ছে সংসদ, সেই সংসদে কিন্তু আপনাকে এই সমাধানে আসতে হবে। আপনার সাথে আমরা আগেও বলেছি যে মতের অমিল হবে, বিরোধ হবে, কিন্তু দেশের স্বার্থে আপনাকে একমত হতে হবে। এখন এই জুলাই সনদ, আপনি জুলাই সনদ প্রিভেইল করবে না জাতীয় সংবিধান প্রিভেইল করবে? অবশ্যই সংবিধান প্রিভেইল করবে, কিন্তু আমাদের দেশের একটি গোষ্ঠী, একটি দল, আমি বলবো বিরোধী দল, তারা সংবিধানকে মানতে চাচ্ছেন না। কেন মানতে চাচ্ছেন না সেটি একটি প্রশ্ন থেকেই যায়, যে তারা কেন মানতে চাচ্ছেন না। জুলাই সনদে যে কথায় কথায় সংবিধান ছুঁড়ে ফেলে দিবে, হ্যাঁ, আপনি দেখবেন যে একটি আন্দালিব রহমান প্রার্থী একটি বক্তব্যে বলেছেন যে আপনারা সংবিধান কেন ছুঁড়ে ফেলে দিতে চান, আপনাদের কি এত জ্বালা? তার মানে কি এটাকে পরাজয় দলিল, আপনাদের পরাজয়ের কথা মনে পড়ে? বিষয়টা কিন্তু সেটা না। আবার তারা আরেকটি বক্তব্য টেনে এর আনছেন। কারণ হয়তো হতে পারে যে একসময় হচ্ছে বিএনপি নেত্রী খালেদা জিয়া হয়তো এই কথা বলেছিলেন। দেখুন, বিএনপি নেত্রী কি কথা বলেছেন সেটা আপনাকে জানতে হবে। উনি বলেছিলেন তত্ত্বাবধায়ক সরকারের বিল বাতিল করে হাসিনা যে সংবিধান করেছেন সেই সংবিধান জনগণ ছুঁড়ে ফেলে দিবে। তো সেটি কিন্তু অলরেডি তত্ত্বাবধায়কের বিল আবার কিন্তু ফিরে এসেছে। ওই সংবিধানের কথা কিন্তু বলে নাই, বলেছিল তত্ত্বাবধায়ক ব্যবস্থা যে বাতিলের সেই সংবিধান। আপনি পুরো লাইনের দুটি শব্দ নেবেন, বাকি 8টি ফেলে দিলে কিন্তু হবে না, এখানে মিসলিডিং হচ্ছে। তাহলে আপনাকে এই দেশে যদি স্থিতিশীলতা আনতে হয়, গণতন্ত্র যদি সংহত করতে হয়, আপনাকে সংবিধানের মধ্যে থেকে, আইনের মধ্যে থেকে আপনাকে এই সংবিধান সংশোধন করতে হবে। জুলাই সনদকে নিয়ে যেহেতু আমাদের একটি গণ অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানে আমরা সেই আবেগকে ধারণ করে সেই আমরা যে ঐক্যমত্য কমিশন হয়েছে, যেখানে রুলিং পার্টি নোট অফ ডিসেন্ট দিয়েছেন, সেই নোট অফ ডিসেন্টে আপনি আলোচনা করতে পারেন যে তারা কিভাবে কি করবে। কিন্তু আপনাকে জুলাই সনদকে সামনে রেখে সংবিধানটা সংশোধন করতে হবে সাংবিধানিকভাবে, এর কোনো বিকল্প নেই। আপনি রাস্তায় আন্দোলন করে কিন্তু সংবিধান সংশোধন হবে না। রাস্তায় আন্দোলন করতে কিন্তু আপনি এই বাংলাদেশের স্থিতিশীলতা আনতে পারবেন না। এর মধ্যে আপনি এখন দেখবেন মরার উপর খাড়া পড়েছে, দেশে একটি বিশ্ব এখন একটি যুদ্ধের মধ্যে আছে। এর মধ্যে এখন বাংলাদেশ জ্বালানি সংকট, স্বাস্থ্য খাতে যে আমরা হচ্ছে হামের যে ব্যাপারটা আপনি দেখবেন যে এখন এই মুহূর্তে আসলে আন্দোলন করে সমাধানটা হবে না, সমাধানটা হচ্ছে সংসদে করতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে রাজিকুজ্জামান রতন, আপনার কাছ থেকে আরো একটু সহজ ভাষায় শুনতে চাই। আসলে আমাদের জুলাই সনদ নিয়ে যে এত কথা হচ্ছে, তার বাস্তবায়ন নিয়ে যে এত কথা হচ্ছে, আসলে জুলাই সনদে আসলে আছেটা কি? যেরকম জবাবদিহিতার কথা বলা আছে জুলাই সনদে, এবং সংসদ কি করে আরো কার্যকর হতে পারে এই কথাটি বলা আছে, প্রধানমন্ত্রীর মেয়াদের কমবে কি কমবে না এইসব ব্যাপারে বলা আছে। আসলে এটার সাথে বিরোধিতা আসলে করার জায়গাটা কতখানি যৌক্তিক মনে হচ্ছে আপনার? এখানে তো বিরোধিতা করা বা সমর্থন করার বিষয় নয়। জুলাই সনদটা প্রণীত হওয়ার সময় অনেক বিতর্ক করে 30টা প্রশ্নে একমত হয়েছিলেন। তো যে প্রশ্নে একমত হয়েছিলেন সেই প্রশ্নগুলোতে তো কোনো সমস্যা নেই, কিন্তু যে প্রশ্নে আমার দ্বিমত আছে, আপনি কি আমাকে সেইটাও করতে বাধ্য করতে পারবেন? তো ফলে এটা তো একমত দ্বিমতের প্রশ্নটা, আমি তো একমত হয়েছি 30টা বিষয়ে। এখন আলোচনা হোক এই 30টা বিষয়ে একমত হওয়ার পরে সেগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে কোথায় কোথায় সংকট হচ্ছে, অথবা কোথাও ডিলে পলিসিটা নেওয়া হচ্ছে কিনা, আলোচনাটা সেখানে হতে পারে। কিন্তু যেখানে বলা হয়েছে যে নোট অফ ডিসেন্ট থাকলো, নোট অফ ডিসেন্ট মানে কি? যে আমি এটা করতে বাধ্য নই, কিন্তু আপনারা সবাই মিলে যেহেতু বলেছেন, আমি মিটিংয়ে ছিলাম কিন্তু আমি আপত্তি সহ মিটিং এর রেজলিউশনটাকে অ্যাকসেপ্ট করলাম, তার মানে ওখানে আমি বলেই দিলাম আমার আপত্তি আছে। আর জুলাই সনদ এবং জুলাই চেতনা দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে। জুলাই চেতনাটা কি? একটা বৈষম্যের বিরুদ্ধে লড়াই, আন্দোলন, জীবনদান, একটা স্বপ্ন, হ্যাঁ, একটা গণতান্ত্রিক সমাজের স্বপ্ন। আর জুলাই সনদ মানে অনেক আলোচনার মধ্যে দিয়ে কিছু তৈরি করা হয়েছে, এবং সেখানে কিছু পরস্পর বিরোধী বক্তব্য আছে, এবং কিছু বিষয় আছে যেটা কখনোই দুই পক্ষ মিলে একমত হতে পারবেন না। এগুলো কেন করা হয়েছিল? আমার ধারণা যে আমরা একটা এন্ডলেস ডিবেটের মধ্যে দেশটাকে ফেলতে চাই, সেই কারণেও কি এটা করা হয়েছিল। কারণ জুলাই সনদের যে বিষয়গুলো, এটা মানে যখন পরস্পর বিরোধী দল থাকবে, এখন ধরুন বিএনপি এবং জামাত আছে, এরপরে ধরুন যদি কখনো এরকম হয় বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগও প্রাসঙ্গিক হয়ে আসে, তারপরে যদি ধরুন আরো অন্যান্য দলরাও যদি থাকে, আর আমরাও যদি বামপন্থীরাও থাকি, তাহলে আমরা সব বিষয়ে কি একমত হতে পারবো এখানে বলুন? তাহলে আমাদের বলতে হবে যে আলোচনায় ঐক্যমত্য হয় তখনই যখন 10টা বিষয় আলোচনা হয়, আমরা 3টা বিষয়ে একমত হয়েছি, তখন একটা কমিটমেন্টের সঙ্গে সঙ্গে আমাদের একটা রেসপন্সিবিলিটি তৈরি হয় যে যেহেতু আমরা কমিট করেছি, ফলে ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি যে আমরা কমিটমেন্ট অনুযায়ী কাজ করব। কিন্তু যে বিষয়ে আমি একমত হতে পারলাম না, সেটা আমি বললামই যেটা একমত হতে পারলাম না। তো
তো ফলে আমার মনে হয় এটা নিয়ে অহেতুক জটিলতা তৈরি না করে যে বিষয়ে একমত হয়েছি সেগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করি। আর দ্বিতীয়ত যেটা হলো, যে বিষয়ে একমত হতে পারিনি সেটা নিয়ে পার্সু করি। আর দুটো জিনিস তো আছে, একটা তো পার্সু করা, জনগণকে করা, আগামী নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের মতামতটা যেন নিতে পারি। আর দ্বিতীয়ত হচ্ছে প্রেশার ক্রিয়েট করা। প্রেশার ক্রিয়েট করা, রাজপথে প্রেশার ক্রিয়েট করা যেতে পারে, কিন্তু রাজপথের প্রেশার দিয়ে তো সংবিধান সংশোধন হবে না। নিশ্চয়ই। তো এই জন্য আমার মনে হয় যে পার্লামেন্টারি ডিবেটের একটা উদ্দেশ্য হয়তো এরকম হতে পারে যে এই ডিবেটটা করে আমরা পার্লামেন্টকে একটু আপাত দৃষ্টিতে প্রাণবন্ত রাখছি, কিন্তু এটাকে কিন্তু প্রাণবন্ত বলা যাবে না। এটাকে বলা যাবে যে আমরা একটা উত্তেজনা তৈরি করে রাখছি। উত্তেজনা এবং প্রাণ সঞ্চার করা এক জিনিস নয়। তাহলে এই পর্যায়ে আসলে সরকার পক্ষ বা বিএনপি যেহেতু এখন সরকারে আছে, তারা কি হচ্ছে এই পর্যায়ে কি সংস্কার বাস্তবায়নের জন্য রূপরেখা দিবে কি দিবে না, এটি নিয়ে কথা বলতে চাই। তবে একটি বিরতির পরে এসে কথা বলছি। দর্শক দেখছেন আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যা। দেখছেন আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যা। আজকে আমরা দেশ সন্ধ্যায় আলোচনা করছি ঐক্য অনৈক্যের রাজনীতি, এবং এ পর্যায়ে রাজাকুজ্জামান রতন, আপনার কাছে জানতে চাচ্ছি, আসলে আমরা ঈদের ছুটির পরে যে সংসদ অধিবেশন বসলো সেখানে আমরা দেখতে পেলাম যে সংসদে আসলে বড় কোনো পরিকল্পনা নিয়ে আলোচনা নেই বললেই চলে। ইন্ডাস্ট্রি নিয়ে আলাপ নাই, এদিকে আমাদের জ্বালানি সংকট হচ্ছে, স্বাস্থ্য খাতের যে অবস্থা, আসলে এই যে বিদ্যুৎ সংকট, জ্বালানি সংকট, স্বাস্থ্য খাতের এই অবস্থা আমাদের আসলে কোন পর্যায়ে নিয়ে যাচ্ছে বা কোন দিকে যাচ্ছি আমরা? এখানে শুধু বর্তমান সংকটগুলো নিয়ে আলোচনা তা নয়, সামনে তো আমাদের বাজেটটাও আসবে। তো আমাদের বাজেটটা কি ইন্ডিকেশন দেবে, আমাদের কৃষি ক্ষেত্রে ভূমিকাটা কি হবে, যুদ্ধ পরিস্থিতির কারণে গোটা অর্থনীতি, বিশ্ব অর্থনীতি যা হবে, সেক্ষেত্রে বাংলাদেশ কেমন করে সাস্টেইন করবে, এবং সামনে তো আছে হচ্ছে বড় মৌসুম। হ্যাঁ, আমাদের এনার্জি ডিপেন্ডেন্সি যেটা আছে সেখান থেকে আমরা কিভাবে এনার্জি সভরেন্টির জায়গায় যাব, কিংবা আমাদের এখানে ভবিষ্যতে তেল নিয়ে আরো যে জটিলতাগুলো হতে পারে, আমরা কিভাবে তেল নির্ভর জ্বালানি বিদ্যুৎ থেকে আমরা সোলার যেতে পারি কিনা, মানে আমাদের কত বিষয় এখন ভাবার আছে। একদিকে দেশের গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করার বিষয় আছে, দুই দেশের সাম্প্রদায়িক যে বাতাবরণ সেটার বিপরীতে একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চরিত্র তৈরি করার বিষয় আছে, তৃতীয়ত নারীর উপরে গত 1.5 বছর নানা ধরনের যে নিপীড়নমূলক কর্মকাণ্ড হয়েছিল সেখান থেকে একটা মর্যাদাপূর্ণ পরিবেশ তৈরি করার বিষয় আছে, চতুর্থত অর্থনীতির যে ভঙ্গুর দশা সেখান থেকে অর্থনীতিকে কিভাবে একটা স্বস্তির জায়গায় নিয়ে যাওয়া যায় সেটার ব্যাপার আছে, আর পঞ্চমত যে বিষয়টা আমাদের হাতে নাই কিন্তু আমাদের ঘাড়ের উপরে এসে বসেছে সেটা হলো যুদ্ধ। এটার ক্ষেত্রে আমরা কিভাবে আমাদের দেশটাকে রক্ষা করব, জনগণকে রক্ষা করব। এর মধ্যে দুটো জিনিস আছে, যে সামনে বড় মৌসুম আসবে, আমরা কোনটাকে গুরুত্ব দেব, বিদ্যুৎ উৎপাদন, সার উৎপাদন এবং মানে ধান উৎপাদনের জন্য আমরা কি ভূমিকা পালন করব, এগুলো একটু আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয় হওয়া উচিত। আর একটা হলো জনগণের মধ্যে এক ধরনের জাতীয় ঐক্য এবং জাতীয় দায়িত্ব পালন করার বিষয়। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, ভেনিজুয়েলাতে আক্রমণের পরে আমেরিকা কিউবার জ্বালানি সরবরাহ বন্ধ করে দিয়েছে। গত 3 মাস ধরে কিউবাতে গড়ে 20 থেকে 22 ঘন্টা করে লোডশেডিং হচ্ছে। একটু খেয়াল করে দেখুন একটা দেশ কিভাবে জনগণকে ঐক্যবদ্ধ করে। যে এই ক্রাইসিসটা আমরা তৈরি করি নাই, এই ক্রাইসিসটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, আসেন আমরা সবাই মিলে এটা মোকাবেলা করার চেষ্টা করি। এরপরে নানা প্রতিবন্ধকতা অতিক্রম করে রাশিয়ার কাছ থেকে 1 লক্ষ টন তেল তারা পেয়েছে, এবং সেই তেল নিয়েও দেখেন তারা কি সিস্টেমেটিক্যালি সেটা ম্যানেজ করার চেষ্টা করছে। আর আমাদের এখানে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমাদের জ্বালানি তেল আছে 11 দিন বা 12 দিন বা 15 দিন বা 18 দিন, কিন্তু এইটা নিয়েই কি পরিমাণ একটা হুলস্থুল, কখনো কখনো প্যানিক বাইং, কখনো কখনো হোর্ডিং, কেউ রাখছে মজুত করে আর কেউ রাখছে আতঙ্কিত কেনা বেচা। এই জায়গাও খেয়াল করে আমাদের কিন্তু উচিত ছিল, এত বড় একটা অভ্যুত্থান হলো, অভ্যুত্থানে কি আমাদের জাতীয় মূল্যবোধগুলো গড়ে উঠবে না, অভ্যুত্থানের মধ্য দিয়ে কি আমাদের জাতীয় দায়িত্ববোধটা গড়ে উঠবে না? তা যদি না হয় তাহলে মনে করবো যে তাহলে কি আর পার্থক্য হলো, আমাদের রাজনৈতিক কোনো পার্থক্য তো দেখলাম না। সেই জায়গায় সংসদ আমাদের কি ভূমিকা পালন করতে পারতেন, এই আলোচনাগুলো যদি সংসদে আসতো তাহলে এই সংসদের আলোচনা জনগণকে কিন্তু হয় ভাবিয়ে তুলতো অথবা পথ দেখাতো। এখন আমরা দেখছি একদম পরিষ্কার। আমি আসবো আবার আপনার কাছে, হুমকি এবং হুঙ্কার। জি আমি আসবো আবার আপনার কাছে। এই পর্যায়ে নজরুল ইসলাম ছোটন, আপনার কাছে জানতে চাই, বিরতিতে যাবার আগে প্রশ্ন রেখে গিয়েছিলাম যে সংস্কার ইস্যু নিয়ে বিএনপি আবার নতুন করে কোনো রূপরেখা দিবে কিনা বা দেয়া জরুরি বলে আপনি মনে করেন কিনা, আর আরেকটা যেটি হচ্ছে যে প্রতিদিন যে হারে আসলে তেল চুরি হচ্ছে এবং যেভাবে মজুদ হচ্ছে, এইটা ঠেকানোর কি সরকার কোনো উপায় খুঁজে পাচ্ছে না, নাকি এখানেও কোনো আইনি মারপ্যাচ আছে? ধন্যবাদ। দেখুন, বিএনপির যে নির্বাচনী ইশতেহার ছিল 31 দফা, সেখানে কিন্তু বিস্তৃত বলাই আছে।
তো সেক্ষেত্রে আমার মনে হয় নতুন করে বিএনপি আর এই আপনার সংবিধান সংশোধনের জন্য নতুন করে আর রূপরেখা দেওয়ার প্রয়োজন নেই বা দিবেও না আমার মনে করি। এটা আমার একদমই ব্যক্তিগত মত। আমার মনে হয় সেই রূপরেখা ধরে তারা যে নোট অফ ডিসেন্ট দিয়েছেন সেটা তো তারা করতে বাধ্য নন। তো সেই জায়গাগুলোতে ওনাদের যে নির্বাচনী ইশতেহার অনুযায়ী এবং সংসদের যে এখন গণভোটের রায় এবং জুলাই সনদ, এই তিনটাকে সমন্বয় করেই বিএনপি সংবিধান সংশোধনের পথে হাঁটবে বলেই অনুমেয়, যেটা সংসদে অলরেডি বিতর্কে আমরা তর্ক এবং যে বিতর্ক সেটাতে আমরা বুঝতে পারছি। তো নতুন করে আর আসলে এখানে রূপরেখা দেওয়ার কিছু নেই। আর জ্বালানি তেলের যেই সংকট আপনি বলছেন যে মজুত করছেন, দেখুন এটি আমি আসলে একটু দুঃখ নিয়েই বলতে চাই। সেটা হচ্ছে আমাদের দেশে একটি গণ অভ্যুত্থান হয়েছে, আমরা একই কাতারে এসেছি, মানে ছাত্র জনতা সবাই এক কাতারে এসেছি, রাস্তায় নেমেছি, ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে আমরা নৈতিক মূল্যবোধের জায়গাটায় আমরা আসলে এখনো নিজেদেরকে সেই জায়গাটায় নিতে পারি না। রতন সাহেব বললেন, উনিও বলেছেন। এবং আপনি দেখবেন যে করোনা প্যান্ডেমিকের সময় আমার মনে হচ্ছে যে করোনা প্যান্ডেমিকে যে অবস্থা ছিল, আমার মনে হচ্ছে যদি না এই যুদ্ধ বন্ধ হয় সেটি তার থেকেও খারাপ পরিস্থিতির মধ্যে যেতে পারে। আমার মনে হচ্ছে শাটডাউন কর্মসূচি আসবে। অলরেডি কিন্তু সরকার অফিস আওয়ার কমে আসছে। এখন দেখুন জ্বালানি হচ্ছে, গতকালকে থেকে যে কার্যকর হওয়ার কথা ছিল যে শপিং মলগুলো বন্ধ হয়ে যাচ্ছে বা দোকানপাটগুলো হচ্ছে সন্ধ্যা 6টার মধ্যে বন্ধ করতে হবে, কিন্তু গতকাল সেটা কিন্তু কার্যকর হয়নি। আজকেও হয়েছে কিনা আমি এখন পর্যন্ত দেখুন জানি এখন না। সরকার কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে। এখন আপনি দেখুন জ্বালানির বিকল্প কিন্তু পৃথিবীতে এখন পর্যন্ত কোনো কিছু আসেনি। আপনি একটি দেশের সারা পৃথিবীতে জ্বালানি আপনি যাই করবেন আপনাকে জ্বালানি লাগবে। এখন এই জ্বালানি যদি এখন আমরা যদি আপনি দেখবেন যে আমরা যখনই কোনো জিনিসের দাম বেড়ে যায় আমরা সেই জিনিসটা বেশি কিনি, এটা আমাদের মধ্যে একটি প্রবণতা। এখন দেখবেন যে যে লোকটি আগে 2 লিটার তেল ভরতো তার মোটরসাইকেলে, এখন সে সেটা 4 লিটার ভরার চেষ্টা করতেছে। যে লোকটি তার গাড়িতে 20 লিটার অক্টেন নিত, এখন তিনি 40 লিটার নেওয়ার চেষ্টা করছেন। এখন আমরা যদি সরকার, দেখুন আইন দিয়ে কিন্তু আপনি বাধ্য করতে পারবেন না। আইন হচ্ছে আপনাকে এটা স্ট্রাকচার। এখন আমাকে তো আইন মানতে হবে। আমি যদি নিজে ঠিক হয়ে যাই, আমরা 3 জন যদি এখন আইনটা মেনে নিই, তাহলে এটাই সমাধান। আপনাকে রাষ্ট্রের যে আইন যে কাঠামো সেটা মানতে হবে। এখন একটা ক্রাইসিস। আমি কেন আরেকজনকে, আমি এখন যদি 2 লিটার নিয়ে নেই, আমাদের উচিত আমার এখন 1 লিটার করে নেওয়া, যে আমি আমার ইমার্জেন্সিটা সারি। এটাই তো হচ্ছে আমাদের। দেখছেন আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যা। আজকে আমরা দেশ সন্ধ্যায় আলোচনা করছি ঐক্য অনৈক্যের রাজনীতি, এবং আমাদের সাথে আজকে স্টুডিওতে আছেন রাজিকুজ্জামান রতন এবং নজরুল ইসলাম ছোটন। এ পর্যায়ে নজরুল ইসলাম ছোটন, আপনার কাছে জানতে চাই যে আসলে এই যে সংস্কার বাস্তবায়নের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিভাজন আমরা দেখতে পাচ্ছি, ঐক্য অনৈক্যের রাজনীতি যে আমরা দেখতে পাচ্ছি, এটির আসলে সুরাহা কিভাবে হবে? শেষের দিকে আমরা চলে আসছি। দেখুন সকল সমস্যার সমাধান হচ্ছে আলোচনা। সংসদে যে আলোচনাটি হচ্ছে এই আলোচনাটা কন্টিনিউ করতে হবে, এবং সংসদের বাইরেও যদি প্রয়োজন হয়, সংসদ যদি একটি ব্যয়বহুল জায়গা, সেখানে সংসদের বাইরেও এটি আলোচনার মাধ্যমে করতে হবে। আপনার সরকার দল এবং বিরোধী দলের মধ্যে দূরত্বটা কিন্তু এখন খুব বেশি না। দূরত্বটা হচ্ছে একটি জায়গায় যে বিরোধী দল বলতে চাচ্ছে জুলাই সনদকে প্রাধান্য দিতে, সরকার দল বলছে যে সংবিধান অনুযায়ী সাংবিধানিকভাবে যেটি সম্ভব সেটি জুলাই সনদকে দেখে সেটি করতে হবে। এখন জুলাই সনদ কি সংবিধানের উপরে চলে যাবে? বিরোধী দলের যেই মুভমেন্ট বা তারা যে বলতে চাচ্ছেন যে জুলাই সনদকেই তারা প্রিভিল করতে চাচ্ছেন। এখন আসলে জুলাই সনদ তো এটি কি বলবো এটাকে, এটি একটি ঘোষণাপত্র যেখানে সবগুলো দল আলোচনা করেছেন, তারা একমত হয়েছেন 30টি বিষয়ে। বাকিগুলো বিষয়ে বিএনপির যে নোট অফ ডিসেন্ট ছিল, মানে যারা অমত ছিল, সেই বিষয়গুলো তারা তাদের মতো করে বাস্তবায়ন করবে। বিএনপি তো কখনো বলে নাই যে জুলাই সনদ তারা বাস্তবায়ন করবে না, একবারের জন্য বলে নাই। কিন্তু তাদের আপত্তির জায়গা কি গণভোট? গণভোটের আপত্তির জায়গা না। গণভোটটা তো দেখুন, গণভোট তো জনগণ ম্যান্ডেট দিয়েছে সংবিধান সংশোধন করার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য। এখন এই জায়গাটাই হচ্ছে বিরোধী দল তারা মানে এটাকে একটু জলঘোলা করার চেষ্টা করছেন যে মানুষ আসলে জুলাই সনদ কি, এই জুলাই সনদটাই তো আমরা আসলে অনেকেই জানি না। জুলাই সনদে কি কি জিনিস রয়েছে এই জিনিসগুলো কিন্তু ক্লিয়ার না। আমরা যে গণভোট দিয়েছি সেখানে 4টি পয়েন্ট ছিল, কিন্তু এখন এই 4টি পয়েন্ট দিয়ে কি আমরা গণভোট হয়েছে? গণভোটের আন্ডারে তো অনেকগুলো জিনিস আসবে, এই জায়গাগুলো ক্লিয়ার না। এখন এই জায়গাগুলো তারা শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা করছেন, এবং তারা একটি আসলে মাঠ গরম করার একটি চেষ্টা করছেন যে আমরা এখন, তারা কথায় কথায় হুমকি দিচ্ছেন যে আরেকটি গণঅভ্যুত্থান হবে যদি গণভোট না মানা হয়। বিএনপি তো একবারও বলে না যে আমরা গণভোটের রায় মানি না, বিএনপি তো একবারও বলে না যে আমরা সংবিধান সংশোধন করবো না, বিএনপি তো একবারও বলে না যে আমরা জুলাই সনদ মানি না। তাহলে কথায় কথায় হুমকি কেন? তার মানে এর পিছনে কি কোনো উদ্দেশ্য রয়েছে, অন্য কোনো উদ্দেশ্য রয়েছে? সেটি তো দেখতে হবে। যে এই পর্যায়ে আমি একটু রাজিকুজ্জামান রতন আপনার কাছে জানতে চাই, আসলে কি হচ্ছে, জাস্ট বিরোধিতা করার জন্যই বিরোধী পক্ষ হচ্ছে কাজ করছে, নাকি আসলে আমরা যারা জনগণ আছে আমরা কি বুঝবো যে সংস্কার কি আদৌ হবে নাকি আবার সেই ঝুলিয়ে রাখা হবে? সংস্কারটা কোথায় হবে এবং কতটুকু হবে সেটা নিয়ে তো সংসদে আলোচনাটা হবে। এর মধ্যে ঐক্যবদ্ধ মতামত যেখানে হয়েছিল সেগুলো নিশ্চয়ই খুব দ্রুততম সময় হবে। যে বিষয়ে দ্বিমত আছে সেটা নিশ্চয়ই পার্লামেন্টে ডিবেট হবে। ডিবেটের মধ্যে দিয়ে একটা জিনিস এবার আকাঙ্ক্ষা ছিল
যে ৭০ অনুচ্ছেদ যদি একটু সংশোধন হয় জি। তাহলে কি দাঁড়াবে, যে দলীয় সিদ্ধান্ত বাস্তবায়ন করতে সংসদ সদস্যরা বাধ্য নন, অন্তত ৩-৪টা সেক্টর বিষয় ছাড়া। তাহলে হতো যে কোনো একটা বিষয় যদি জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদে আলোচনা হয়, এই ৭০ অনুচ্ছেদটা কিন্তু জুলাই সনদের অন্যতম একটি সংস্কার তাহলে issue। হবে কি যে ওই প্রশ্নে তারা হয়তো একমত হয়ে যেতে পারেন পার্লামেন্টে। তো এইটার জন্য পার্লামেন্টে খুব দরকার যেটা হচ্ছে যে ডিবেট উইথ ডেমোক্রেটিক কালচার। এখন যদি ডিবেট উইথ ডিফাইং অ্যাটিটিউড হয়, যে আমি ডিবেট করছি মানে আপনাকে আমি পরাস্ত করে দেবো, আচ্ছা মানে বক্তৃতা করে পরাস্ত করলে কি হবে, যখন আসবে ভোটে আসবে তখন বলবে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। তো এই জন্য বিষয়টা হবে কি, ডিবেট একটা ফ্রুটলেস ডিবেটে রূপান্তরিত হয়ে যাবে। তাতে সংসদের ভেতরে উত্তাপ, সংসদের বাইরে উত্তেজনা, এই দুটো বিষয় হয়তো হবে। পার্লামেন্টারি ডেমোক্রেসি যেটা থাকে এটা চলবেই, ওয়াকআউট একটা হবে, ওয়াকআউট হয়ে আবার তারা ফিরে আসবে, এগুলো থাকবে। কিন্তু মানুষ শেষ পর্যন্ত দেখতে চাইবে এই সংসদে প্রতি মিনিটে আমাদের খরচ হয় 2,72,000 টাকা, এটা আমার ট্যাক্সের টাকা। এই ট্যাক্সের টাকার যথাযথ ব্যবহার কি সংসদে হচ্ছে? সংসদের যে আলোচনাগুলো হচ্ছে সেই আলোচনা আমাদের জাতীয় অর্থনীতি, জাতীয় সংস্কৃতি এবং গণতান্ত্রিক বিকাশের ক্ষেত্রে কতটুকু প্রয়োজনীয় হচ্ছে? সংসদে যে আইনগুলো তৈরি হচ্ছে সেই আইনটা কি গণতান্ত্রিক আইন হচ্ছে? সংসদে অতীতের যে সমস্ত কালাকানুনের বোঝা আমরা বহন করে বেড়াচ্ছি, সংসদ কি সেগুলো রহিত করার কোনো উদ্যোগ নিচ্ছে? এগুলো মানুষ দেখবে। আর সবচেয়ে বড় বিষয়, সংসদের কাছে কিন্তু গম, চাল, টিন এই বরাদ্দ করার আলোচনার বিষয় না। এগুলোর জন্য তো আমাদের উপজেলা আছে, আমাদের ইউনিয়ন পরিষদ আছে, কিন্তু আমরা অনেক সময় পার্লামেন্ট মেম্বারদের দায়িত্বটাকেও এমন জায়গায় নিয়ে আসি যে মাননীয় স্পিকার আমার এলাকায় একটা ব্রিজ করা দরকার, এবং এটা বলার মধ্য দিয়ে তিনি আসলে কিন্তু মাননীয় স্পিকারকে বলেন না, তিনি বলেন এলাকার ভোটারদেরকে যে আমি ওই কথাটা বলেছি। তো এগুলো হয় কি, পার্লামেন্টের যে গুরুত্ব সেই গুরুত্বটা অনেকখানি কমিয়ে দেয়। পার্লামেন্টের সদস্যদের যে দায়িত্ব, সেই দায়িত্বটা অনেক সময় ভুলিয়ে দেয়। তা আমরা মনে করি যে পার্লামেন্টটাকে এমন একটা জায়গায় নিয়ে আসা উচিত যে রাষ্ট্রের যে 3টা অর্গান, তার মধ্যে প্রধান অর্গান যদি বলি আমি এই সংসদ, যেখানে আইন তৈরি হয়, এই আইন দিয়ে জুডিশিয়াল, যেটা সে আইনের ব্যাখ্যা করেন এবং আইন দ্বারা বিচার করেন, আর 3 যেটা এক্সিকিউটিভ, যা আইন এবং যা বিধান সেটা প্রতিপালন করার চেষ্টা করেন। এই 3টার মধ্যে সমন্বয় সাধন করা, এবং 4th স্টেট যদি বলি, যেটা বলি আমরা গণমাধ্যম, এই গণমাধ্যম যদি স্বাধীন এবং স্বতন্ত্র থাকে, তাহলে একটা পার্লামেন্টারি ডিবেটের বাইরে আর একটা ডিবেট হবে, গণমাধ্যমের ডিবেট। এই দুটো মিলে আমাদের রাষ্ট্র পরিচালনাটা ব্যালেন্স তৈরি হবে। ফলে মত এবং দ্বিমত যাই থাকুক না কেন, শেষ পর্যন্ত অভিমুখটা হবে আমরা একটা ডেমোক্রেটিক যাত্রা শুরু করেছি, গণতন্ত্রের পথে আমাদের যাত্রা, গণতন্ত্রের স্বার্থেই আমাদের বিতর্ক, এবং গণতন্ত্রকে আরো অধিকতর শক্তিশালী করবার জন্যই আমাদের বিতর্ক। তাহলে হবে কি, আমাদের এই এতদিনের অপূর্ণ যে আকাঙ্ক্ষা, যে বারবার আমরা অভ্যুত্থান করি, কি পাই? আমরা হারাই আমাদের জীবন, হারাই আমাদের রক্ত, এবং শেষে হারাই আমাদের বিশ্বাস যে এত আন্দোলন করে শেষ পর্যন্ত কিছুই হলো না। এই জায়গায় যেন না যায়, পার্লামেন্টকে আমরা সেই জায়গায়। রাজিকুজ্জামান রতন, অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে নজরুল ইসলাম, আপনার কাছে একেবারেই 30 সেকেন্ডে শুনতে চাই যে আসলে সংসদের এই এসির আরাম ছেড়ে রাজনৈতিক দলগুলো আসলে গণমানুষের কথা কবে থেকে ভাবা শুরু করবে? দেখুন, আপনি গণমানুষের কথা যে ভাবছে, সেটি যদি আপনি প্রধানমন্ত্রীর একটি অ্যাটিটিউডগুলো দেখবেন, মুভমেন্টগুলো দেখবেন, আপনি কিন্তু বুঝছেন যে, আপনি দেখবেন যে উনি কিন্তু সিকিউরিটি গার্ডকে উনি কিন্তু পিঠ চাপড়ে দিচ্ছেন। আপনি দেখবেন যে সচিবালয়ে আপনি দেখবেন যে পদোন্নতি বঞ্চিত ডাক্তারদের কথা শুনেছেন। আপনি দেখবেন যে এর একাধিক ঘটনা কিন্তু ঘটেছে। এবং আমাদের প্রধানমন্ত্রী গতকাল মুভিও দেখতে গিয়েছিলেন। ইভেন হ্যাঁ, উনি গতকাল মুভিও দেখতে গিয়েছেন, যদিও এটা নিয়ে একটি পক্ষ, এটার মানে হচ্ছে যে উনি জনগণের যেই আকাঙ্ক্ষা সেটি কিন্তু উনি ধারণ করেছেন। দেখবেন আপনি বলছেন পয়লা বৈশাখে কিন্তু কৃষি কার্ড, ফার্মার্স কার্ড কিন্তু চালু হচ্ছে, ফ্যামিলি কার্ড অলরেডি চালু হয়ে গিয়েছে, এবং এটিকে কিন্তু পাইলট এবং খুব দ্রুত অগ্রাধিকার ভিত্তিতে এই কাজগুলো হচ্ছে। 20,000 খাল খনন করবে বলছে 5 বছরে, সেই খাল কাটা কর্মসূচি কিন্তু উদ্বোধন হয়ে গেছে, আপনি দেখবেন। তাহলে আর এখন যেই ক্রাইসিস, যে সেটি হচ্ছে যে আসলে তেল, এইটা বৈশ্বিক সমস্যা, এটা আসলে আমাদের দেশের সমস্যা নয়। এই সমস্যা আশা করি যদি যুদ্ধ বন্ধ দেশ খুব দ্রুতই কেটে উঠবে। এবং আপনি দেখবেন যে জিয়াউর রহমান যেভাবে দেশটাকে পরিচালনা করেছিলেন, গ্রিন বাংলাদেশ, যে সবুজায়ন এবং বনায়ন এবং মৎস্য, যে কৃষকের যে প্রাণ, সেই পথেই কিন্তু তারেক রহমান হাঁটছেন। তা আমার মনে হচ্ছে যে জনগণের যে আকাঙ্ক্ষা, সে যে বাস্তবায়ন ছিল, আমাদের নির্বাচনের যে প্রতিশ্রুতি ছিল, সেই অনুযায়ী কিন্তু তারেক রহমান তার প্রতিদিন, তিনি কিন্তু গতকালকে দেখবেন যে রিপোর্ট হয়েছে 18 ঘন্টা অফিস করেছেন। আমার মনে হয় এটি বাংলাদেশে এটি রেকর্ড, যে একজন সরকার প্রধান তিনি 18 ঘন্টা অফিস করেছেন। কেন? এই জনগণের ভাষা উনি
বোঝেন বলেই, জনগণের কি আকাঙ্ক্ষা সেটি একটি কিন্তু উনি দেশের জানেন। দায়িত্ব তার উপর উনি তো হচ্ছে একটু বেশি অফিসে থাকবেন, এটা তো স্বাভাবিক নাকি? দেখুন আমাদের দেশের সরকার প্রধানরা নর্মালি কি হয়, আমাদের বলা হচ্ছে ইউনিটারি গভর্নমেন্ট, মানে উপর দিকে যত অফিসার যায় তারা কিন্তু কম কাজ করে, কিন্তু এবারের প্রধানমন্ত্রী কিন্তু সেটি এসে ভুল প্রমাণ করেছেন যে উনি সচিবদের আগে অফিসে চলে যাচ্ছেন, মন্ত্রীদের আগে অফিসে চলে যাচ্ছেন। কেন যাচ্ছেন? কারণ এই 18 কোটি জনগণের আকাঙ্ক্ষা উনি ওনার কাঁধে নিয়েছেন। উনি দীর্ঘ 17 বছর এই দেশে ছিলেন না, নির্বাসিত জীবনে কাটিয়েছেন। উনি জানেন যে মানুষের আর্তনাদ কি, উনি কেন রাষ্ট্র ক্ষমতায় আসছেন, কিভাবে আসছেন, সেই জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটটা কি, মানুষ কি চেয়েছে, অপশাসন মুক্ত চেয়েছে, দুর্নীতি মুক্ত বাংলাদেশ চেয়েছে, সুশাসন চেয়েছে, এবং প্রত্যেকটি মানুষ তার মৌলিক যে অধিকারগুলো ছিল, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, কর্মসংস্থান, এই জিনিসগুলোতে উনি ফোকাস জি, করছেন। অসংখ্য ধন্যবাদ। সরকারের প্রত্যেকটি পদক্ষেপকে আমরা আসলে সাধুবাদ জানাতে চাই এবং এর বাস্তবায়ন আমরা দেখতে চাই আসলে। অসংখ্য ধন্যবাদ নজরুল ইসলাম ছোটন এবং রাজেকুজ্জামান রতন, আপনাদের দুজনকে আজকে আমাদের দেশ সন্ধ্যায় সময় দেওয়ার জন্য। দর্শক দেখছিলেন আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যা। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।